হঠাৎ ঘুমের ঘোরে নূর হুড়মুড় করে উঠতেই আয়াসের ঘুম ভেঙে গেল। ঘুম যদিও চোখে ছিল না, তবুও ঘুমানোর বৃথা চেষ্টা করছিল। আয়াসের মাথায় অনেক চিন্তা ভাবনা ঘুরছে। আহানের জন্য কষ্টটা বেশি হচ্ছে। নূর ওর বাহুডোরে ছিল, তাই নূরের ঘুম ভেঙে গেছে তা বুঝতে আয়াসের বেশি অসুবিধা হল না। ভোরের রেশটা কেটে গিয়ে সূর্য ধীরে ধীরে কিরণ দিচ্ছে। আয়াস উঠে নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো আফু সোনা, ব্যথা পেয়েছ? নূর ওর নিজের মধ্যে গাম্ভীর্যতা বজায় রেখে নামতে গেলেই আয়াস ধমকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমি যাওয়ার জন্য পারমিশন দিয়েছি? নূর আয়াসের চাহনি উপেক্ষা করে নামতে গেলেই আয়াস বলল, এক পা ও যদি নামিয়েছ তাহলে আমি এমন কিছু করব যা তুমি এই মুহূর্তে সহ্য করতে পারবে না। অযথা আমাকে রাগিয়ে দিও না, আর কোনো কিছুর দরকার হলে আমাকে বলো। নূর এবার রাগী চোখে তাকিয়ে বলল, আমার বদলে ওয়াশরুমে কি আপনিই যাবেন? নূরের কথায় আয়াস ঘাবড়ে গেল, একটু ইতস্তত বোধ করে বলল, ওহহ, তাই বলো। তাই এটা এত জটিল করে বলার কি ছিল? সোজাসাপটা বললেই হয় ওয়াশরুমে যাবে। আয়াস বিছানা থেকে নেমে নূরকে কোলে নিতে গেলেই নূর বলল, আমি হেঁটে যাব। আয়াস ভ্রু কুঁচকে বলল, কেন, আমি নিয়ে গেলে সমস্যা কি? নূর নিজের কথায় অটুট থেকে বলল, আমি পায়ে হেঁটে যাব, আমি আত্মনির্ভরশীল হতে চাই। আয়াস নূরের কথা শুনে ফিক করে হেসে ফেলল। সত্যি আফসোনা? হাঁটবে বলে তার জন্য আবার তোমার নিজের মাঝে এমন আত্মনির্ভরশীলতা জেগে উঠল। যাই হোক, গুড ফর ইউ। কথাটা বলে আয়াস নূরের দিকে হাত বাড়িয়ে বলল, হাতটা ধরে নামো। নূর জানে যে ও নিজে নামতে গেলে ধপ করে পড়ে কোমর ভাঙবে, তাই এত কষ্ট আর নিজেকে দিতে চায় না, তাই আর কোনোরকম তর্কাতর্কি না করে আয়াসের হাতটা ধরে বিছানা থেকে নেমে দাঁড়াতেই আয়াস নূরের শরীরের সাথে লেপ্টে দাঁড়িয়ে নূরের কোমরে হাত রেখে নূরকে কাছে টেনে আনতেই নূর একটু থতমত খেয়ে গেল আর হালকা কেঁপে উঠল। নূর নিজের মধ্যে কঠোর ভাবটুকু আনতে চাইছে বারবার, কিন্তু পারছে না। বারবার যেন মনটা আইসক্রিম আর চকোলেটের মতো গলে যাচ্ছে। একটু কম্পিত কণ্ঠে বলল, কি হচ্ছে কি? আমি ওয়াশরুম যাব। আয়াস নূরের কোমরে স্লাইড করতেই নূর আয়াসের টি শার্ট খামচি মেরে ধরে ফেলল। শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে ওর। আয়াস ওর আর এক হাত নূরের কোমরে রাখতেই নূর মাথা নিচু করে নিল। আয়াস নূরের কানের কাছে গিয়ে কানে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমার পায়ের ওপর পা রাখো আফু সোনা। নূর আয়াসের কথা শুনে আয়াসের দিকে তাকালো। আয়াসের চাহনি স্থির আর খুব স্বাভাবিক, কিন্তু নূরের দৃষ্টি চঞ্চল। নূর ধীমে গলায় বলল, কেন? এই তুমি না বললে পায়ে হেঁটে ওয়াশরুম যাবে? নূর অবাক হয়ে বলল, হমম বলেছি তো। আয়াস বিচক্ষণ ভঙ্গিতে বলল, তো যাই হোক, হোয়াটেভার। তুমি কিন্তু একবারও বলেনি যে নিজের পায়ে হেঁটে যেতে চাও, তাই পাটা যে কারোর হতে পারে, আর এক্ষেত্রে পাটা আমার। তাই তুমি আমার পায়ে পা রেখে হেঁটে যাবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ভেবে থাকো যে তোমার জেদ বজায় রেখে তুমি এখন অযথা আমার সাথে তর্ক করবে, তাহলে ফাইন, ঝগড়া করো, বাট আমার পায়ের ওপর পা রেখেই তোমাকে হেঁটে যেতে হবে, আর এটাই আমার শেষ আর ফাইনাল কথা। এক নাগাড়ে ফতাফত কথাগুলো বলে ফেলল আশ। নূর অবাক চোখে তাকিয়ে আছে। আজকাল খুব অদ্ভুত রকম ব্যবহার করছে ওর সাথে। আগের মতো আর জোর খাটায় না, কথায় কথায় আর রহস্য রেখে কথা বলে না। খুব সহজ ভঙ্গিতে কথা বলে, কিন্তু নূর সে তো আশের এই রূপের সাথে পরিচিত নয়। আশের এই রূপটাই ও চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও আশের সেই ডেভিল রূপটাকে নূর খুব বেশি মিস করছে। যে আশ কথায় কথায় ওকে ধমক দিত, ওর ওপর জোর খাটাতো, নূরের সব সিদ্ধান্ত ও নিত। এটা যদি ক্ষণস্থায়ী বা তা কেবল নূরের অসুস্থতার জন্য হয়, তাহলে নূর মেনে নেবে, নতুবা নয়, কারণ ও সেই ডেভিল আশকে ভালোবেসেছে আর তাকেই চাই।
নূর বেশ ভালোই বুঝল যে আয়াস যা বলেছে তার বাইরে আয়াস একটা কাজও করবে না, তাই এই মুহূর্তে আয়াসের সাথে তর্কাতর্কির যুদ্ধে নামা বৃথা। বেশি কথা না ভেবে নূর ওর এক পা আয়াসের পায়ের ওপর রাখল, আর এক পা রাখতেই নূর কোনো একটা কিছুর ভয় পেয়ে ধরফর করে আয়াসের পা থেকে পা নামিয়ে নিল। আয়াস মুচকি হেসে বলল, কি হলো আফু সোনা, পা নামিয়ে নিলে যে? চিন্তা নেই, আমার পা ভাঙবে না। এখন আর আগের মতো জিম না করলেও এটুকু শক্তি আছে যে তোমার মতো আরও কয়েকটা বউকে কোলে তুলে নিয়ে পুরো ধানমন্ডি ঘুরতে পারব, বুঝলে আফু সোনা? আরও কয়েকটা বউয়ের কথা শুনে নূরের রাগ উঠে গেল, তাই রাগটা আর কারোর ওপর না আয়াসের ওপরই ঝাড়া প্রয়োজন, তাই রেগে গিয়ে বলল, এমন দাঁত বার করে হাসছেন কেন? ওয়াশরুম যাব বলেছিলাম আর আপনি হাজারটা বউ নিয়ে চলে এলেন, আবার তাদেরকে ধানমন্ডি ও ঘোরাচ্ছেন। হোয়াটেভার, আপনি যাকে খুশি নিয়ে ঘুরুন, আই ডোন্ট কেয়ার, বাট আপাতত আমাকে ওয়াশরুম অবধি দিয়ে আসলে হবে, যাবেন কি না? ইয়ে স্বর্ণ। আয়াস নূরের এমন কথা শুনে মুচকি হেসে লম্বা সুরে ডেকে বলল, আফু সোনা। নূর আয়াসের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি? মনের ভিতর জ্বালাপোড়া হয়? নূর বুঝতে পারল আয়াস ঠিক কি ইঙ্গিত করতে চাইছে, তাই রেগে গিয়ে আয়াসের পায়ের ওপর পা রেখে নিজের পা দুটো খানিকটা উঁচু করে আয়াসের গলা অবধি ওর মুখটা নিয়ে গিয়ে আয়াসের গলায় কামড়ে ধরে রইল। আয়াস নূরকে ছেড়ে না দিয়ে নিজের আরও কাছে টেনে নিতেই নূর কিছু একটা ভেবে ছেড়ে দিল। আয়াস নূরের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ারনি হয়ে গেলে নাকি? আজকাল যেখানে সেখানে কামড়ে নিচ্ছ। নূর ওর ঠোঁটটা মুছে বলল, আপনি ডেভিল হলে আমার ভ্যাম্পায়ার হতে সমস্যা কি? আর এত কথাই বা হচ্ছে কেন? আপনি কি আজে আমাকে ওয়াশরুমে নিয়ে যাবেন নাকি না? আয়াস আর কোনো কথা না বাড়িয়ে নূরের নাকে একটা চুমু দিয়ে এক পা বড়াতে গেলেই, নূর পড়ে যেতে গেলেই আয়াস শক্ত করে ধরে বলল, জামাইকে অন্য মেয়ের সাথে দেখলে রাগের বেলায় 16 আনা, এদিকে নিজের চিন্তা জিরো। এভাবে টি শার্ট ধরলে এমনিই পড়ে যাবে। গলা জড়িয়ে ধরো ফিল্মি স্টাইলে, আর মাঝে মাঝে একটু রোমান্টিক চোখে তাকাবে, তাহলে আমি শরীরে এনার্জি পাবো, বুঝেছ? নূর আয়াসের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। এটা ও কোনো আয়াসকে দেখছে? ও কখনো ভাবেইনি যে আয়াসের শক্ত খোলসে ঢাকা ব্যক্তিত্বের মাঝেও একটা নরম হৃদয়ের মানুষ আছে। আয়াসের গলা জড়িয়ে ধরে আয়াসের দিকে অপলক তাকিয়ে আছে নূর। আয়াস নূরকে নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ আয়াস বলল, মাঝে মাঝে তাকাতে বলেছিলাম আফু সোনা, এখন তো দেখছি তুমি আমার ওপর রীতিমতো নজর দিচ্ছ, যদিও আমি জানি আমি খুব সুন্দর। নূরের দিকে চোখ টিপ মেরে নূর আয়াসের কথাতে খানিকটা লজ্জাবোধ করতেই মাথা নামিয়ে নিল। নূরকে ওয়াশরুমে দিয়ে এসে আয়াস বাইরে অপেক্ষা করতে লাগল। হঠাৎ ফোনে ফোন আসতেই আয়াস ফোনটা ধরতে গেল। ফোনটা হাতে নিয়ে দেখল নূরের ভাইয়া ফোন করেছে। ওনার কলটা দেখে আয়াস কিছু একটা ভাবল, তারপর কলটা ধরতেই ওপাশ থেকে নূরের ভাইয়া বলে উঠল, হ্যালো আয়াস, নূর কেমন আছে? আয়াস বেশ স্বাভাবিকভাবে বলল, ভালোই আছে ভাইয়া। নূর যে অসুস্থ তা তুমি একবার ও আমাদেরকে ফোনটা করে জানালে না পর্যন্ত। ওকে তোমার কাছে তুলে দিয়েছি মানে কি এটা যে ও কেমন আছে তার ন্যূনতম খবরটুকু তুমি আমাদেরকে জানাবে না? পাশ থেকে নূরের বাবার কণ্ঠস্বর ভেসে আসছে। উনি তার শয়ে চিৎকার করে করে বলছেন, এই ছেলেকে আমার কোনো কালেই ভালো লাগেনি। আমার তো মনে হয় নূরের এমন অবস্থার জন্য ওই দায়ী। নূরের ভাইয়া নূরের বাবাকে থামিয়ে বলল, আহ বাবা, একটু চুপ করো, আমি কথা বলছি তো। কথাটা বরে আয়াসকে বলল, বলছিলাম কি আয়াস, নূর অসুস্থ কিন্তু তুমি আমাদেরকে জানাওনি, তবে আমরা তো আর আমাদের কর্তব্যকে অস্বীকার করতে পারি না, তাই আমরা আজকে নূরকে দেখতে যাব বিকালে। দরকার হলে কয়েকদিনের জন্য নূরকে এখানে আমাদের কাছে রাখব, তারপর ও সুস্থ হলে তোমার কাছে না হয়।
কথাটা বলতে না বলতেই আয়াস বলল, ওকে, আমি এখন রাখছি, তোমরা আসলে এ বিষয়ে কথা হবে। আয়াস ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে মারল। ওর কপালের চামড়ার সূক্ষ্ম ভাঁজ আর রাগের আভাস স্পষ্ট। নূর ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আয়াসের কথাগুলো শুনছিল মনোযোগ দিয়ে। যদিও বুঝতে পারেনি আয়াস কার সাথে কথা বলছিল আর হঠাৎ ওর এই রাগের কারণ কি। আয়াস নূরের কাছে গিয়ে নূরকে কোলে তুলে নিল। নূর ভেবেছিল আবারও হয়তো আয়াসের পায়ে ভর করে হেঁটে যাবে, কিন্তু হঠাৎ আয়াস কোলে নেওয়াতে আয়াসের শার্ট শক্ত করে খামচি মেরে ধরল। হঠাৎ করে আয়াস কেমন অদ্ভুত হয়ে গেল। আগের মতো মুখে সেই হাসিটা লেগে নেই। আয়াস নূরকে বিছানায় বসিয়ে দিয়ে নূরকে বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আয়াস উঠতে গেলেই নূর একটু নরম সুরে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল? আয়াস একটু থেমে বলল, তোমার ভাইয়া। নূর অবাক হয়ে বলল, কেন? তুমি অসুস্থ, তোমাকে দেখতে আসছে আর তোমাকে ওরা কয়েকদিনের জন্য তাদের কাছে রাখতে চাই যতদিন তুমি সুস্থ না হও। নূর জিজ্ঞাসু সুরে বলল, আপনি কি বললেন? আয়াস নূরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলার প্রয়োজন বোধ করিনি তাই বলিনি। মানে কি বোঝাতে চাইলেন আপনি? আয়াস নূরে কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি, বুঝেছ? না বুঝলে তাড়াতাড়ি বুঝে ফেলো, আমি একটু পড়িয়ে আসছি। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। ঘড়ির দিকে নূর তাকিয়ে দেখল 6:15 বাজে। এত সকালে আয়াস কোথায় গেল নূরের ভাবনাতেও আসছে না। তবে নূর মনে মনে ঠিক করে নিল ওর ভাইয়া বা বাবা তাদের সাথে ওর যাওয়ার জন্য জোর করলেও নূর যাবে না। যতদিন না আয়াসের সাথে ওর সম্পর্কটা ঠিকঠাক একটা জায়গায় আসছে ততদিন কোথাও যাবে না ও। তাছাড়া ওর ভাইয়ার বলা কথাটা মনে পড়ছে বারবার। তুই আসলে দেখছি আমাকে আর মায়াকে বাড়ি ছাড়তে হবে। কথাটা নূরকে অনেক বেশি আঘাত করেছিল। ধীরে ধীরে বসা অবস্থা থেকে শুয়ে পড়ল পাশ ফিরে। নূরের চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ছে। কখনো কখনো মানুষের কথাগুলো এমনভাবে আঘাত করে যে তার কষ্টটাকে কমানো মুশকিল। ড্রাইভ করছে আয়াস, পাশে বসে আছে আহান। আহানকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাচ্ছে আয়াস। ড্রাইভ করার মাঝে আয়াস বলে উঠল, কবে ফিরবে তুমি? আহান মুচকি হেসে বলল, যেদিন আমি জানব যে আমি চাচু হতে চলেছি সেদিন। আয়াস কথাটা শুনে একটা মুচকি হেসে বলল, নূরকে চাও? আহান আয়াসের দিকে তাকালো। অনেক বড় একটা কথা বলে ফেলেছে আয়াস। আহান জানে যে আয়াস কি পরিমাণ ভালোবাসে নূরকে, আর নূরকে পাওয়ার জন্য আয়াসের এত অভিনয় করা, আর সেই আয়াস নূরকে আহানের কাছে তুলে দিতে চাইছে, মানে আয়াস তার নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা বিসর্জন দিতে চাইছে। আহান কিছু বলল না, চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। আয়াস আহানের দিকে তাকিয়ে সামনের দিকে ড্রাইভে মন দিল। প্রায় ৩৫ মিনিট পর এয়ারপোর্টের সামনে গাড়ি থামালো আয়াস। আহান গাড়ি থেকে নেমে আয়াসের দিকে তাকালো, আয়াসের কাঁধে হাত রেখে বলল, সত্যি অনেক বড় হয়ে গেছিস তুই। নিজের প্রিয় জিনিসটাকে হারানোর ব্যথার কতটা একবার ও ভাবলি না? লাগবে না আমার তোর সেই মূল্যবান জিনিস। কিছু কিছু জিনিস দূর থেকে ভালোবাসার জন্য তৈরি হয়। তুই খুশি থাকলেই আমি খুশি। কথাটা বলে আয়াসকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আহান। শোন, আমি তাড়াতাড়ি দেশে ফিরতে চাই, আর ততদিন আমি দেশে ফিরব না যতদিন না আমি তোর আর নূরের থেকে গুড নিউজ শুনি। তাড়াতাড়ি আমাকে চাচ্চু ডাকশো না, আমি অপেক্ষা করব। আয়াস আহানকে শক্ত করে জড়িয়ে ধরল। অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রিয় মানুষকে সুখে থাকতে দেখার মতো অমূল্য জিনিস এই পৃথিবীতে আর দুটো নেই। তেমনি আহান আর আয়াসের ভালোবাসা ১০০% খাঁটি। কিছুক্ষণ পরপর নূর ঘড়ির দিকে তাকাচ্ছে। নূরের জীবনটা সেই চার দেওয়ালে বন্দি ঘরটাতে থেমে থাকলেও দেওয়ালে আটকানো ঘড়িটাতে সময়ের কাঁটাগুলো থেমে নেই।
সময় বহমান, তা কখনো করোর জন্য থেমে থাকে না। নূর কিছুক্ষণ অন্তর অন্তর ঘড়ির দিকে তাকাচ্ছে আর সময়ের ঢেউ কাটিয়ে চলেছে। আয়াস বেরিয়েছে অনেক সকালে আর এখন সকাল 10টা বাজতে চলল। মাঝে 2 থেকে 3 ঘন্টা কেটে গেছে, আয়াসের ফেরার নাম নেই। নূর একটা শুকনো ঢোক গিলল। ওর গলা ধরে আসছে। ঢোক গিলতে গেলেও গলায় ব্যথা অনুভব করছে। কষ্টটা ধীরে ধীরে ওর মনকে আয়ত্ত করে নিচ্ছে ক্রমাগত। চোখের কোণে জলরাশির ভিড় তা চোখের পাতার ওঠা নামাতেই গড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। নূর কাপা কাপা হাতে ফোনটা ধরল। আয়াসকে ফোন করবে ভাবছে। এতক্ষণ কেবল অপেক্ষা করেছে, কিন্তু কল করেনি। মনের মাঝে থাকা হাজারো দোটানার সীমারেখা পার করে নূর কল করল। ফোনটা লাউডে দিয়ে রেখেছে। কানে ধরবার ক্ষমতা পাচ্ছে না। যদি পাচ্ছে হাত থেকে পড়ে যায় ফোনটা, তাই। বেশ কয়েকবার রিং হয়ে কলটা কেটে গেল। ওপাশ থেকে কোনো রেসপন্স এলো না দেখে নূর ফোনটা ওর পাশে ছুঁড়ে ফেলল। কান্না পাচ্ছে খুব, কিছুক্ষণ থমথমে মুখে সামনের দিকে চেয়ে থাকার পর ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে ফেলল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর বাচ্চাদের মতো গাল ফুলিয়ে কান্না করছে নূর। কিছুক্ষণ কান্না করে ধীরে ধীরে হাতের ওপর ভর রেখে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো যে একমাত্র অসুস্থ থাকলেই সবার কাছে নিজের গুরুত্ব বোঝা যায়। চোখ বন্ধ করে শুয়ে আছে আর কান্নার রেশে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে নূর। কিছু সময় পর কখন যে দু চোখ জুড়ে ঘুম চলে এলো তা নূর জানে না। বেশ কিছুক্ষণ পর ইফার গলার আওয়াজে ঘুম ভাঙল। ভাবি ও ভাবি, ওঠো, তোমার জন্য নাস্তা এনেছি, খেয়ে ওষুধ খেয়ে নাও। নূর ঘুমে ভার চোখ নিয়ে ইফার দিকে তাকালো। মেয়েটা অনেক সতেজতা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, হাতে আছে একটা ট্রে। নূর ধীরে ধীরে ওঠার চেষ্টা করতে গেলেই ইফা হাতের ট্রেটা টেবিলের ওপর রেখে নূরকে উঠে বসতে সাহায্য করতে নিলেই নূর আধো আধো গলায় বলল, ইফা তুমি। ইফা নূরের পাশে বসে বলল, আই এম সরি ভাবি, আমি জানতাম না যে ভাইয়া বাসাতে নেই। যদি জানতাম তাহলে তোমাকে একা থাকতে দিতাম না। ভাইয়া একটু আগে ফোন করে না বললে তো জানতেই পারতাম না। নূর চোখের ওপর হাত রেখে চোখটা হাত দিয়ে ধলা দিয়ে ঘুমের রেশটা কাটিয়ে বলল, উনি তোমাকে ফোন করেছিলেন? ইফা খাবারের ট্রেটা নূরের পাশে রেখে বলল, জি ভাবি, ভাইয়াই তো বলল তার বাসায় ফিরতে দেরি হবে, তাই আমি যেন তোমাকে খাইয়ে দিই। কথাটা শুনে নূরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আয়া শিফাকে কল করেছিল কিন্তু ওকে কলব্যাক করার সুযোগ পায়নি। অভিমানের মেঘটা কষ্টের কালো পাহাড়টার গা ঘেঁষে ছুঁয়ে যাচ্ছে। বুঝতে পারছে না এখন ওর কিরকম ব্যবহার করা উচিত। নূর চুপ করে আছে দেখে ইফা বলল, আমি বুঝেছি তুমি ভাইয়ার ওপর রেগে আছো, তাই না? রাগ হওয়াটাই স্বাভাবিক, তোমার এই সময়ে তার তোমার পাশে থাকা উচিত, কিন্তু ভাইয়া খুব ব্যস্ত না হলে কখনো এমনটা করত না। নূর মিথ্যা ইফাকে উদ্দেশ্য করে ওর মুখে একটা মুচকি হাসি ফুটিয়ে তুলল। আমি কিছু মনে করিনি ইফা, উনি সত্যিই অনেক ব্যস্ত মানুষ। আমি ব্যতীত ওনার জীবনটা যে অনেকটা প্রশস্ত আর সুন্দর তা আমি বুঝি। একরাশ অভিমানের সুরে কথাটা বলল নূর, কিন্তু নূরের এমন ঘোরালো প্যাঁচালো কথার অর্থ বোঝার ক্ষমতা ইফার নেই, তাই ও কিছু বুঝল না, তাই একটু অবাকের সহিত বলল, ভাবি কি বললে আর একবার বলবে, ঠিক বুঝলাম না। নূর ইফার গালে হাত রেখে আগের তুলনায় মুখের হাসিটা আরও বেশি প্রশস্ত করে কথা ঘোরানোর জন্য বলল, তুমি নাস্তা করেছ ইফা? ইফাও নূরের দিকে মুচকি হেসে বলল, হমম করেছি ভাবি, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, জানি তোমার অনেক খিদে পেয়েছে, তাই আর কোনো কথা না, তাড়াতাড়ি খেয়ে নাও। নূর ট্রেটা হতে নিয়ে বলল, আমার সাথে তুমিও খাবে, কোনো কথা শুনব না। ইফা চোখ মুখ কুঁচকে বলল, না ভাবি, আমি খাবো না, তুমি খাও, আমার খিদে নেই। নূর পরোটাটা ছিঁড়তে গিয়ে হাতে অল্প ব্যথা পেল, চোখ মুখ কুঁচকে ফেলল ব্যথায়, তবুও ইফাকে খুব একটুও বুঝতে দিল না। কিন্তু ইফা নূরের ব্যথার আভাস পেয়ে নূরের কাছ থেকে ট্রেটা নিয়ে পরোটা ছিঁড়ে নূরের মুখের সামনে ধরে বলল, নাও ভাবি, হা করো।
ইফার এমন কাজে নূরের চোখে জল চলে এলো। ওর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে খুব। ছোটবেলায় যখন ও খেতে চাইতো না তখন ওর আম্মু ওকে কত রূপকথার গল্প বলতো আর ওকে ভুলিয়ে ঠিক পুরোটা খাবার খাইয়ে দিত। ইফা নূরের দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি কাঁদছ কেন? আমি কি তোমাকে কষ্ট দিয়ে কথা বলে ফেললাম? নূর ইফার মাথায় হাত রেখে বলল, তোমরা এত ভালো কেন বলতে পারো? ইফা মুচকি হেসে বলল, ভাবি তুমিও না, আসলে আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। তুমি অন্যের বাড়ির মেয়ে বলে আমরা কি তোমাকে অবহেলা করব বলো? একদিন তো আমাকেও অন্য বাড়িতে যেতে হবে, তাই আমরা যদি এখন থেকেই নিজেদের মন মানসিকতা বদলাতে পারি তাহলে অন্যদের ধারণাও পাল্টাতে পারব। নূর ফুপিয়ে কেঁদে উঠল। বিয়ের প্রথম দিন যেদিন ও এই বাড়িতে পা রেখেছিল সেদিন এই বাড়িটা আর বাড়ির মানুষগুলোকে কতটা কঠিন আর নিষ্ঠুর বলে মনে হতো নূরের কাছে, কিন্তু আজ এই মানুষগুলোকে ও হারাতে চায় না কোনোভাবেই। ইফা বলে উঠল, আরে ভাবি কেঁদো না, আজকে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ আজ তো তোমার বাসার লোক আসবে তোমাকে দেখতে। নূর ওর হাতের তালু দিয়ে চোখের জল মুছে স্বাভাবিক দৃষ্টিতে ইফার দিকে তাকিয়ে বলল, তোমাকে কে বলল? ইফা মুচকি হেসে বলল, আরে ভাবি আজকে ভোরেই তো আহান ভাইয়া বলে গেলেন যে তোমার বাসা থেকে তোমাকে দেখতে লোকজন আসে, তাই তাদের যেন ভালো করে খাতির আপ্যায়ন করা হয়। নূর জল খেয়ে বলল, বলে গেলেন মানে? উনিই মানে আহান ভাইয়াই কি আমার বাসাতে আমার অসুস্থতার কথা বলেছেন? ইফা পরোটা নূরের মুখের সামনে ধরে বলল, হমম, আহান ভাইয়াই তো তোমার ভাইয়াকে ফোন করে বলেছে আর তারা জানিয়েছে যে তারা তোমাকে আজকে দেখতে আসবে। আর আহান ভাইয়া তো আজকে সকালে ইউকে চলে গেছে, কবে ফিরবে বলে যায়নি, বলেছে সময় হলে ফিরে আসবে। নূর এত সব একসাথে শুনে অবাক না হয়ে পারল না। আহানের জন্য একটু খারাপও লাগছে, কারণ নূর ভাবছে আহান হয়তো নূরের করা কথা শুনে চলে গেছে। এদিকে আহানের প্রতি রাগও হচ্ছে, কারণ আহানের জন্য নূরের ভাইয়া আয়াসকে কথা শুনিয়েছে, তাই সকাল থেকে আয়াসের মনটা কেমন হয়ে গেছে। ইফা আরেকটু খাওয়াতে গেলে নূর বলে উঠল, ইফা আমি আর খেতে পারছি না গো, এর বেশি আর আমার পেটে ঢুকবে না, প্লিজ আর জোর করো না। ইফা নূরের দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা ভাবি তাহলে একটু পর আমি আবার আসব তোমাকে গোসল করিয়ে দিতে, ততক্ষণ তোমার খুব বোর লাগলে তুমি টিভি দেখো। কথাটা বলে নূর টিভি চালিয়ে দিয়ে চলে গেল। নূর বিছানায় মাথা হেলান দিয়ে আছে, আর কতক্ষণ একটা মানুষ বিছানায় শুয়ে বসে থাকতে পারে। নূর ভাবল ওয়াশরুম যাবে, কিন্তু সকালের মতো তো আর আশ নেই, তাই ও নিজেই যাবে বলে বিছানা থেকে নামলো। প্রথমবার পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। তারপর গুটি গুটি পায়ে ধীরে ধীরে জানালার কাছে গেল। জানালার গ্রিল ধরে হাঁটতে গেলেই বাইরের দিকে চোখ গেল। আয়েশের খালাম্মু উনি হাতে একটা ট্রেতে করে বেশ কিছু খাবার নিয়ে বাসার পিছনের রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছেন। নূর প্রথমে ভাবল এটা হয়তো ওর চোখের ভ্রম, তাই আরো ভালো করে দেখল। আপনি হাতে একজনের নাস্তা নিয়ে যাচ্ছেন। হঠাৎ উনি দ্রুত যেন কোথাও মিলিয়ে গেলেন, নূর বুঝতে পারল না। উনি কোথায় গেলেন নূর বুঝল না। দারোয়ান বা কাজের বুয়াকে তো উনি কখনো খাবার দিতে যান না, তাহলে উনি কোথায় গেলেন? তাও আবার এমন রাস্তায় গেলেন যেখানে নূর কখনো যায়নি, এবং এ বাসার মানুষজন সেদিকে যাই বলে নূর জানত না। নূর তবুও বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যদি ওনাকে ফিরতে দেখেন, কিন্তু বেশ কিছুক্ষণ হলো উনি ফিরছেন না দেখে নূর আর অপেক্ষা না করে ওয়াশরুম চলে গেল। বৌমা শোনো, শাড়ি পরেছ ভালো কথা, কিন্তু পা বেঁধে আবার পরে যেও না, সাবধানে হাঁটবে। আয়াস বাসায় থাকলে না হয় ও একাই তোমাকে কোলে করে সারা বাসা ঘোরাতো, কিন্তু না জানি ছেলেটা কোথায় গেছে, এখনো তো বাসায় ফিরল না। একটু পরই তোমার বাসার সবাই আসবে, রান্নাবান্নাও কমপ্লিট, আমি শুধু এবার গোসলে যাব। নূরের শাড়ির কুচিটা ঠিক করতে করতে বললেন আয়াসের খালাম্মু আফরোজা বেগম। নূর কেবলই ওনার সকালের কথাটা ভাবছে,
উনি কোথায় গিয়েছিলেন ঠিক? আচ্ছা, ওনাকে কি জিজ্ঞাসা করা উচিত? এরকম হাজারো কল্পনা জল্পনার রেশ কাটিয়ে নূর বলল, আচ্ছা আন্টি, আপনি সকালে বাসার পিছনের দিকে ট্রেতে করে নাস্তা নিয়ে কোথায় যাচ্ছিলেন? উনি যেন কথাটা শুনে প্রথমে একটু চমকালেন, তারপর স্বাভাবিকভাবেই বললেন, কই বৌমা, কোথাও যায়নি তো, আমি তো সকালে নাস্তা বানানোর পর রান্নাঘরেই ছিলাম, তুমি হয়তো ভুল দেখেছ। ওনার বলা কথাটা শুনে নূর থেমে গেল, কিছু বলল না আর। আসলেই উনি এতটাই স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলেছেন যে তার ওপর সন্দেহের আঙুল তুললে নূর নিজেই হয়তো মিথ্যা বলেছে বলে প্রমাণিত হবে। কিন্তু নূর ঠিক দেখেছে যে উনিই ছিলেন, কিন্তু কথাটা উনি অস্বীকার করলেন। নূর অবাক হলো একটা বিষয়ে। সাধারণত মানুষ মিথ্যা কথা বলতে গেলে তার কণ্ঠস্বরে পরিবর্তন আসে, তার কণ্ঠস্বর কাঁপে, শরীরের অঙ্গভঙ্গির পরিবর্তন হয়, কিন্তু ওনার বেলায় তেমন কিছুই ছিল না। উনি বড্ড বেশিই স্বাভাবিক ছিলেন। আর নূর একটা মিথ্যা কথা বলতে গেলেই ওর মাঝে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, যাতে স্পষ্ট যে কেউ ধরে ফেলবে যে ও মিথ্যা কথা বলে। নূর আর কথা বাড়ালো না, চুপচাপ রইল। ওর কথার মাঝে আফরোজা বেগম নূরের হাতে এক জোড়া চুড়ি পরিয়ে বললেন, এটা তোমার শাশুড়ির, ওর অনেক ইচ্ছা ছিল তোমাকে এগুলো নিজের হাতে পরাবে, কিন্তু ওর ইচ্ছাটা পূরণ হলো না। যাই হোক, আমি তো আছি, কখনো নিজেকে একা মনে করবে না কেমন? আর চিন্তা করো না, আয়াস ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। কথাটা বলে উনি চলে গেলেন। ওনার যাওয়ার পানে নূর তাকিয়ে রইল। আসলেই ও অনেক ভাগ্যবতী যে ও এমন একটা পরিবারের বউ হয়ে এসেছে। তোর শরীরের অবস্থা কেমন আছে এখন? এখন তো বুঝতে পারছি যে কত বড় ভুল করেছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে। শুধু মায়া না বললে আমি ওই ছেলের সাথে কখনো তোর বিয়ে দিতাম না। খানিকটা রাগান্বিত কণ্ঠে কথাগুলো বললেন নূরের বাবা। নূর মাথা নিচু করে আছে। আগে আয়াসের এগেইনস্টে কেউ কিছু বললে নূর সেই কথাকে সমর্থন করত, কিন্তু এখন কেন জানে না কথাগুলো ওর গায়ে কাটার মতো এসে বাজছে। নূর কথাটা শুনে বলল, বাবা থাক না পুরনো কথা, যা হওয়ার তা হয়ে গেছে। তাছাড়া তোমারা চোখ বন্ধ করে ওনার হাতে আমাকে তুলে দিয়েছিলে, তাই তোমার এইসব কথা এখন ঠিক সাজে না। নূরের এমন প্রতিবাদ মুখর কথা শুনে নূরের বাবা একটু ভড়কে গেলেন, তাই আর কোনো কথা বাড়ালেন না। মনে মনে অনেক কিছু ভাবতে লাগলেন যে নূরকে বাসায় নিয়ে গিয়ে অনেক কিছু বোঝাবে। নূর ওর ভাইয়ার দিকে তাকালো। ওর ভাইয়া ওর দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। ও ওর ভাইয়ার চাহনি উপেক্ষা করে বলল, ভাইয়া কিছু খাচ্ছ না যে? হঠাৎই নূরের ভাইয়া বলে উঠল, তোকে আজকে আমরা নিয়ে যাব, এই বাড়িতে তোকে আর থাকতে হবে না এই অবস্থায়। যারা তোর অসুস্থতার একটা খবর অবধি দেই না, তারা না জানি কেমনভাবে তোর খেয়াল রাখবে। আয়াসকেও আমার আর এখন বিশ্বাস হচ্ছে না। তুই যতদিন না সুস্থ হবি ততদিন তোকে আমি এখানে পাঠাবো না। আর তুই যদি না ফিরতে চাস এখানে তাহলে তো ভালোই। এরা মানুষগুলো কেমন জানি। নূর খানিকটা রেগে বলল, কেমন জানি মানেটা কি? তুমি ওদেরকে চেনো? তাদের একটা কাজেই তুমি বুঝে গেলে তারা কেমন? আর তারা বলেনি তোমাদেরকে? এমনটা তো নয়। তারা যদি না বলতো তাহলে তোমরা জানতে কিভাবে? আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তারা আমাকে খারাপ রেখেছে? তারা আমাকে যথেষ্ট ভালো রেখেছে। আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী বলে মনে করি যে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। নূরের কথার মাঝে নূরের বাবা বললেন, আহা নূর মা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর ভাইয়া তো তেমনভাবে বলেনি। নূর এবার ওর বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, তাহলে এমন কথা আসছে কেন? ওনার সাথে আমার বিচ্ছেদের কথা আসবে কেন? আমি কি বলেছি যে আমি ওনার সাথে থাকতে চাই না, বা আমাকে উনি খারাপ রেখেছেন বা মানসিকভাবে অত্যাচার করছেন? করেননি তো। আমি ওনার সাথে ভালো আছি আর ওনার সাথেই আমি থাকতে চাই, এর বেশি কিছু আমার থেকে শুনবে না তোমরা। নূর ছলছল চোখে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। আয়াস এখনো ফিরল না।
সকাল থেকে দুপুর হয়ে গেল, মানুষটা একবারও ওর খোঁজ অবধি নিল না। আজ যদি আয়া সেই জায়গায় উপস্থিত থাকত তাহলে নূরকে হয়তো কষ্ট করে এত কিছু বলতে হতো না, আয়াস নিজেই বলে দিত। কথাগুলো নিজের মনে মনে ভাবল নূর। তীব্র অভিমান আর কষ্ট হচ্ছে ভীষণ রকম। নূরের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। নূরের ভাইয়া রুম থেকে বেরিয়ে গেল, তা দেখে নূরের বাবা বলে উঠল, একটা বাইরের ছেলের জন্য নিজের ভাইয়াকে এত আঘাত দিয়ে কথা না বললেও বোধহয় পারতিস। কথাটা বলে উনিও রুম থেকে বেরিয়ে গেলেন। নূরের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে চোখের জলে। রক্তের সম্পর্কের মানুষজন সবসময় আপন হয় না, একে অপরের কষ্টটা বুঝে নেওয়াটাই হল মনের মধ্যে গড়ে ওঠা দৃঢ় সম্পর্ক। তোমাকে আমি বলেছিলাম যে আমি এমন কিছু নূরকে বলতে পারবো না, কিন্তু না, তুমি তো আমার কথা কখনোই শোনোনি আর এখনো শোনো না। তুমি বারবার বলেছিলে যে নূর আয়াসকে ভালোবাসে না, ওদের সম্পর্কটা লোক দেখানো আরও কত কি। আমি তো বিশ্বাস করিনি, কিন্তু তোমার কথা রাখতে ওকে এত কিছু বলে ফেললাম। না জানি মেয়েটা কত কষ্ট পেয়েছে আমার কথা শুনে, ওর চোখে আমি কতটা ছোট হয়ে গেলাম তা তুমি বুঝবে না মায়া। একটা বড় ভাইয়ের সম্মানটুকু হারালাম আজ। একনাগাড়ে কথাগুলো বলে ফেলল নূরের ভাইয়া রেদওয়ান। মায়া ওকে সামাল দেওয়ার জন্য বলল, তুমি এখনো ভুল বুঝছ রেদওয়ান। আমি এখনো 100% নিশ্চিত যে নূর আর আয়াসের সম্পর্কটা ঠিকঠাক না। ওরা কেমন দূরে দূরে থাকে, স্বামী স্ত্রী সুলভ আচরণ ওদের মাঝে নেই। রেদওয়ান আরও রেগে বলল, বাহ, এখন তো দেখছি তুমি ওদের ওপর রীতিমতো নজর রাখছ। আমি বুঝতে পারছি না তুমি চাইছোটা কি। মায়া একটা শুকনো ঢোক গিলে বলল, দেখো তুমি ভুল ভাবছ। নূর আমার ননদ, তাই আমি তো ওর ভালোই চাইব, আর আমার মনে হয় ও ওখানে হ্যাপি নেই। আর ও যদি হ্যাপি না থাকে তাহলে ওর ডিভোর্সের ব্যবস্থা করা ভালো, তা যতটা তাড়াতাড়ি সম্ভব, আর তারপর আমার ভাই নাহিদের সাথে। বাকিটুকু বলতে যাবে তার আগে রেদওয়ান থামিয়ে দিল মায়াকে। বিরক্ত আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মায়া, স্টপ ইট। আজ থেকে আর তোমাকে ওর ভাবনা ভাবতে হবে না, ওকে ওর মতো থাকতে দাও। ও আয়াসের সাথে ভালো আছে, আর নূর আর আয়াসকে নিয়ে আমাকে আর কিছু বলবে না, বললে ভালো হবে না তার ফলাফল। মায়া দেখল যে রেদওয়ান তার মেজাজ হারাচ্ছে, তাই মায়া এবার ফুপিয়ে কেঁদে বলল, তুমি খামোখা আমার ওপর রাগ করছ। আমি নূরের ভালো চাই, তাই জন্য বলেছিলাম, আর তুমি আমাকে ভুল বুঝলে রেদওয়ান। মায়ার কান্না শুনে রেদওয়ান খানিকটা হলেও গলে গেল, তারপর বলল, আচ্ছা হয়েছে, আমি ভুল বুঝিনি। খেয়েছ তুমি? মায়া মৃদু কণ্ঠে বলল, হম। আচ্ছা, পরে কথা হবে, ওরা খেতে ডাকছে বোধহয়। নূর আমাদের সাথে যাবে না বলছে। মায়া কথাটা শুনে ভ্রু কুঁচকে বলল, কেন? ও এখানে থাকতে চাই তাই? বাবা শ্বশুর বাড়ির প্রতি এত ভালোবাসা? রেদওয়ান এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, বলেছি না, নূরের পার্সোনাল ম্যাটার নিয়ে একটাও কথা বলবে না। মায়া চুপ হয়ে গেল, রেগে ফোনটা কেটে দিল। নূর ওর খাটে বসে আছে, ওকে ঘিরে সবাই বসে আছে নূরের শ্বশুর তেহেরাত সাহেব বাদে। উনি আজও রুম থেকে বার হননি। হঠাৎ ইফা বলে উঠল, ভাবি তুমি কিছু খেলে না এখনো? তোমার তো ওষুধ খেতে হবে। নূর ইফার দিকে মুচকি হেসে বলল, আমি পরে খাবো, আমার খিদে নেই ইফা। আয়াসের খালাম্মু উনি সকলকে উদ্দেশ্য করে বললেন। নূর একদম খেতে চায় না, অনেক কষ্টে খাওয়াতে হয়, তাছাড়া যখন আয়াস বাসায় থাকে তখন আয়াস জোর করে হলেও খাইয়ে দেয়। বোনকে ভালো আর সুখে থাকতে দেখে রেদওয়ানের চোখ ভরে এলো। আয়াসকেও অনেক কথা শুনিয়েছে সকালে, সেই কারণে মনের মাঝে একরাশ অনুশোচনা কাজ করতে লাগল। হঠাৎ আরাফাত সাহেব বললেন, আচ্ছা, আপনাদের ছেলে মানে আয়াস কি করে? এই কথা শুনে নূর ওনার দিকে ঘুরে তাকালো, যদিও তার প্রশ্নটা যথেষ্ট স্বাভাবিক একজন মেয়ের বাবা হিসাবে। আয়াসের খালাম্মা বললেন, আয়াস কিছু করে না,
তার বাবার এই খানাদনি পরিবারের যে পরিমাণ সম্পত্তি আছে তাতে ওর পর আরও কয়েকটা প্রজন্ম চলে যাবে এতটুকু বলতে পারি। নূরের বাবা খানিকটা গর্ব করে বললেন, আমার মেয়েকে আমি নিউট্রিশনে অনার্স পড়িয়েছি আর এখন দেখছি আপনাদের ছেলে তো অশিক্ষিত। বাদরের গলায় মুক্তোর মালার মতো ব্যাপার হয়ে গেল না? কথাটা শুনে চোখের চোখ দুটো আপনা আপনিই বড় বড় হয়ে গেল। হঠাৎ এসব কথা আসছে কোথা থেকে? নূর রেগে গিয়ে বলল, বাবা প্লিজ থামো, এসব কথা বলে কি কিছু হবে? নূরকে বলতে দেখে আয়াসের খালাম্মু একগাল হাসি হেসে বলল, না তাতে কি হয়েছে, ওনার যা মনে হয়েছে উনিও তাই বলেছেন, আর মনের কথা বলতে হয় সবসময়। তবে যাই হোক ভাইয়া, আমি দুঃখিত আপনার ধারণাকে ভুল প্রমাণ করার জন্য। আমাদের আয়াসের সাথে আপনার মেয়ের শিক্ষার তুলনা না করাই ভালো। নূরের বাবা বাঁকা হেসে বললেন, সে তো জানি, আপনারা আর কি বুঝবেন এসবের। হঠাৎ আয়াসের খালাম্মু রুম থেকে বেরিয়ে গেলেন, এতে সবাই অবাক হল, সাথে নূরও। উনি হাতে করে একটা ফটো ফ্রেম নিয়ে রুমে ঢুকতেই নূর বেশ অবাক হল। উনি ফটো ফ্রেমটা আরাফাত সাহেবের হাতে ধরিয়ে বললেন, এই দেখুন ভাইজান, এটা আয়াসের পিএইচডি কমপ্লিট করার দিনকার ফটো। আর যে ইউনিভার্সিটিটা দেখছেন সেটা হলো নিউ ইয়র্কের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, যেখান থেকে বায়োকেমিস্ট্রিতে আয়াস স্কলার হয়ে বাংলাদেশ এসেছে। ছবিটা ধরে আর ওনার কথা শুনে আরাফাত সাহেবের হাত কাঁপতে লাগল। নূর অবাক চোখে তাকিয়ে আছে আয়াসের খালাম্মুর দিকে। আয়াস এত উচ্চশিক্ষিত, আর সেটা আয়াস কখনো কাউকে গর্ব করে জানাই না বা কখনো কাউকে জানতেও দেয়নি। নূর খানিকটা শিউরে উঠল, বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্টি ছবিটা একটু দেখা যাবে? উনি আরাফাত সাহেবের কাছ থেকে ছবিটা নিয়ে নূরের হাতে দিল। নূর ছবিটা দেখে আর একটু অবাক হল। গায়ে কালো কোট, মাথায় ক্যাপ, হাতে একটা মেমেন্টো, আর পাশে দাঁড়িয়ে আছে সাদা চামড়ার কিছু ছেলে আর মেয়ে। নূর চোখ যেন ধাঁধিয়ে এলো, তাড়াতাড়ি ফটোটা ওনার হাতে দিয়ে দিল। নূরের বাবা বেশ চুপ। রেদওয়ান আনন্দের সাথে বলল, সত্যিই আয়াস অনেক ট্যালেন্টেড, যাই হোক আমরা রত্ন পেয়েছি বলতে গেলে। নূর মাথা নিচু করে হাজারো কল্পনা জল্পনা করছে, তখনই আরাফাত সাহেব বলে উঠলেন, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, এবার বোধ হয় আমাদের ফিরে যাওয়া উচিত। ভাইজানের সাথে দেখা না করেই চলে যাবেন আপনারা? বেশ চঞ্চল কণ্ঠে বলল আয়াসের খালালমু। কথাটা শুনে আরাফাত সাহেব একটু নড়েমচড়ে বললেন, অন্য কোনো দিন না হয়। নূর শক্ত কণ্ঠে বলল, অন্য কোনো দিন কেন? আজকে যখন এসেছ আজকেই দেখা করে যাও। কথাটা শুনে উনি আর না করতে পারলেন না, ওনারা দেখা করতে গেলেন। নূর ঘরের মধ্যে একা বসে আছে। আজ আয়াস আসলে প্রচুর প্রচুর রাগ দেখাবে আয়াসকে, আর আয়াসের জীবনে আর এমন কি কি জিনিস আছে যা নূর জানে না, সেগুলোও জানবে নূর। সবাই আপাতত নিচে গেছে। নূর চোখ বন্ধ করে আয়াসের ছবিটা নিজের চোখের দৃষ্টিতে ফুটিয়ে তোলার চেষ্টা করতে লাগল। ঘরের মধ্যে মুখোমুখি বসে আছেন তেহেরাত সাহেব আর আরাফাত সাহেব। কেমন আছেন ভাইজান? কথাটা শুনে আরাফাত সাহেব কেঁপে উঠলেন খানিকটা, যেন ওনার ভাবনার ঘোর ভাঙিয়ে দিয়েছে কেউ। উনিও নরম কণ্ঠে বললেন, জি ভালো। কথাটা বলে উনি চুপ করে যেতেই তেহেরাত সাহেব বললেন, জিজ্ঞাসা করবেন না যে আমি কেমন আছি? উনি অবাক হলেন ওনার এমন কথায়, তারপর খানিকটা বাধ্য হয়ে বললেন, জি কেমন আছেন আপনি? তেহেরাত সাহেব চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বললেন, জি ভালো নেই আমি। কথাটা শুনেও আরাফাত সাহেব চুপচাপ রইলেন, হয়তো উনি কথা বলতে চাইছেন না। খানিকক্ষণ চুপ থেকে তেহেরাত সাহেব বললেন, আমাকে চিনতে পারছেন? নূরের বাবা আরাফাত সাহেব যেন কথাটা শুনে কেঁপে উঠলেন, তোতলাতে তোতলাতে বললেন, মানে? এত সহজ প্রশ্নের মানে বুঝলেন না? বললাম যে আমাকে চিনতে পারছেন?
উনি ওনার কপালের সূক্ষ্ম সূক্ষ্ম ঘাম রুমাল দিয়ে মুছে বললেন, না তো, আমি আপনাকে চিনব কিভাবে, আমি তো আপনাকে আজ প্রথম দেখছি। আয়াসের বাবা তেহেরাত সাহেব মুচকি হেসে বললেন, সত্যিই চিনতে পারছেন না নাকি চিনতে চাইছেন না, কোনটা? নাকি আমি সবটা মনে করিয়ে দেব? আরাফাত সাহেব উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বললেন, কি বলতে চাইছেনটা কি? তখনই হঠাৎ আয়াস রুমে ঢুকল। হঠাৎ করে কেউ রুমে ঢুকতেই দুজনেই সেদিকে তাকালেন। আয়াস ওর বাবার দিকে তাকিয়ে বলল, এভরিথিং ইজ ফাইন? সব ঠিক আছে আয়াস, তোমার শ্বশুরের সাথে একটু গল্প গুজব করছিলাম আর কি। আয়াস আরাফাত সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, নূরকে আপনারা নিয়ে যাবেন না? উনি খানিকটা ভারী কণ্ঠে বললেন, না, নূর যাবে না বলেছে। আয়াস ওর শার্টের হাতাটা গুটিয়ে বলল, আপনি গাড়িতে গিয়ে বসুন, ওকে আমি গাড়িতে তুলে দিচ্ছি, ও আপনাদের সাথে যাবে। নূরের বাবা আয়াসের বাবার দিকে তড়িঘড়ি তাকিয়ে বলল, আজ তাহলে আসি। কথাটা বলে বেরিয়ে গেলেন। আয়াস ওর বাবার দিকে তাকিয়ে বলল, তোমার বৌমাকে দিয়ে আসি। কিন্তু আয়াস। কোনো কিন্তু না, কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর জানালার রড ধরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ, কিন্তু আয়াসকে গাড়ি নিয়ে ঢুকতে দেখে নূর খাটে গিয়ে বসে পড়ল। এতক্ষণ দূর থেকে সবাইকে দেখছিল নূর। হঠাৎ রুমের দরজা খুলে কেউ ঢুকতেই সামনে তাকিয়ে দেখল আয়াস দাঁড়িয়ে আছে। নূর খানিকটা অবাক হয়ে তাকাল। আয়াস সকালে একটা টি শার্ট পরে বেরিয়েছিল আর গায়ে এখন একটা হোয়াইট শার্ট। নূরের গলা ধরে এলো। সারাটা দিন আয়াস কোথায় ছিল কিছু জানে না। নূর ভাবল আয়াসের প্রতি রাগ দেখাবো আর আয়াস কথা বলতে চাইলেও বলবে না, তাই আয়াসের থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতেই আয়াস ওর কাছে এসে ওকে কোলে তুলে নিল। আচমকাই আয়াস কোলে নেওয়াতে নূর অবাক হল, না চাইতেও বলল, কি হচ্ছে, তা কি এভাবে কোলে তুলে নিলেন কেন? নামান আমাকে। আয়াস নূরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে সন্দিহান চোখে তাকিয়ে বলল, কেন, ভালো লাগছে না? জানি না, আমাকে নামান। আয়াস হঠাৎ নূরকে বিছানায় শুইয়ে দিয়ে নূরের ঠোঁটে ঠোঁট মেশাতেই নূর আয়াসকে শক্ত করে চেপে ধরল। যদিও আয়াসের এই প্রতিক্রিয়া আকস্মিক, তবুও নূর আয়াসের থেকে এই ভালোবাসাগুলোকে চাই। কয়েক মিনিট পর আয়াস নূরের কাছ থেকে সরে এসে নূরের শাড়ির আঁচলে মুখটা মুছে বলল, এবার তুমি যেতে পারো। নূর অবাক চোখে তাকিয়ে বলল, কোথায় যাব আমি? আয়াস নূরকে পুনরায় কোলে তুলে নিয়ে বলল, তোমার ভাইয়া আর বাবা তোমাকে নিতে এসেছেন, তাদের সাথে যাও। নূরের সমগ্র শরীর কেঁপে উঠল। অশ্রুভরা চোখে আর কঠিন সুরে বলল, আমি কোথাও যাব না। আয়াস নূরকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি যখন যেতে বলেছি তখন তো যাবেই আফু সোনা। নূর আয়াসের শার্ট শক্ত করে খামচে ধরে বলল, আমি বলছি তো যাব না, আপনি আমাকে জোর করতে পারেন না, আমাকে নামান, আমি রুমে যাব। আয়াস নূরের দিকে ডেভিল স্মাইল দিয়ে বলল, জোর করে কিছু হাসিল করাটা আমার এক প্রকার নেশা বলতে পারো। তোমাকে যেমন জোর করে পেয়েছি তেমনি তোমাকেও জোর করে কাছে পেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একটা কথা মনে রেখো, সারাদিন যেখানেই থাকি না কেন দিন শেষে আমি তোমার কাছে ফিরব, আর তুমি সবসময় আমার ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে, বুঝলে আফু সোনা? নূরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কষ্ট হচ্ছে খুব। আয়াস ওকে দূরে ঠেলে দিচ্ছে। নূর খেয়াল করল ওরা গাড়ির কাছে চলে এসেছে। আয়াস কতটা স্বাভাবিক, কিন্তু নূরের মনটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আয়াস যেতেই ইফা গাড়ির দরজাটা খুলে দিতেই আয়াস নূরকে গাড়িতে বসিয়ে দিল। নূর এখনও শক্ত করে আয়াসের শার্ট খামচি মেরে ধরে আছে, আয়াসকে ছাড়ছে না। মনে হচ্ছে আয়াসকে ছেড়ে দিলেই আয়াস পালাবে। আয়াস নূরকে উদ্দেশ্য করে বলল, হাতটা ছাড়ো আফু সোনা। নূর ঠোঁট ফুলিয়ে কেঁদে বলল, আমি যাব না, প্লিজ।
আয়াস নূরের হাতটা ছাড়াতে গেলেই নূর আয়াসের হাতটা শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনল। আশেপাশে কে কি দেখছে না দেখছে নূরের খেয়াল নেই। আমি যাব না। হঠাৎই নূরের বাবা গম্ভীর কণ্ঠে বললেন। কি এত দেরি হচ্ছে কেন, রাত হয়ে যাবে তো। ওনার কথা শুনে নূর কেঁপে উঠল, তবু আয়াসকে ছাড়ল না। নূর আয়াসের দিকে কান্না ভরা চোখে তাকিয়ে বলল, এই হাত ছেড়ে দিলে আমাকে আর কখনো পাবেন না বলে দিলাম। আয়াস হাতটা ছাড়িয়ে বলল, সবকিছু যে তোমার চাওয়া পাওয়া অনুযায়ী হবে এটা আমি বলিনি, সাবধানে থাকবে বুঝেছ। আর আমার যখন সময় হবে আমি ঠিক। কথাটা বলে গাড়ির দরজা বন্ধ করে দিল। নূর আয়াসের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। গাড়ি স্টার্ট দিল। আয়াস নূরের দিকে না তাকিয়ে রেদওয়ানকে বলল, ভাইয়া সাবধানে যাবেন। আয়াস নূরের দিকে আর একটা বারও তাকালো না। গাড়ি ধীরে ধীরে চলতে আরম্ভ করল। নূর আয়াসের দিকে তাকিয়ে আছে যতক্ষণ দেখা যায় ও দেখেই যাবে। আয়াসকে ছেড়ে থাকা ওর পক্ষে কতটা কষ্টকর তা নূর বুঝছে। আয়াস ওর শার্টের কলারটা খানিকটা পিছন দিকে টেনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে নূর ওর চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল। ঝাপসা হয়ে এলো স্মৃতি। বেরিয়ে যাও এই ঘর থেকে, সামনে আসবে না আমার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। নূরের কথা শুনে আরফাত সাহেব এগিয়ে এসে বললেন, এমন বলছিস কেন মা, কি করেছি বল। রেদওয়ান ও খানিকটা অবাক হয়ে বলল, কিরে তোর হঠাৎ কি হলো বলবি তো, আর তাছাড়া না বললে বুঝব কি করে। নূর এবার অগ্নি দৃষ্টি নিয়ে ওর ভাইয়া আর ওর বাবার দিকে তাকালো, তারপর গলা ছেড়ে বলল, তোমরা সত্যিই জানো না কি করেছ নাকি না চেনার ভান করছো কোনটা। আমি তো বলেছিলাম আমি এ বাসায় আসব না, তারপর ও কেন আনলে জোর করে এ বাসায়। রেদওয়ান অবাক চাহনিতে তাকিয়ে বলল, আরে তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে। বিশ্বাস কর আমি বা বাবা কেউই তোকে এখানে আনার জন্য জোর করিনি, আয়াস তো নিজেই। কথাটুকু বলে রেদওয়ান কিছু বলতে যাবে তার আগেই নূর হাত উঁচিয়ে বলল, ব্যাস ভাইয়া অনেক কিছু বলে ফেলেছ তুমি আর বাবা, আর কিছু শোনার ইচ্ছে নেই আমার। নিজেদের দোষটা ওনার ঘাড়ে চাপাচ্ছ, লজ্জা করে না। আরাফাত সাহেব এবার খানিকটা গম্ভীর স্বরে বললেন, তুমি কিন্তু না জেনে শুনে আমাদের ওপর দোষারোপ করছো নূর। তোমার ভাইয়া বলল তো যে আমরা জোর করে তোমাকে এখানে আনিনি, কারণ তুমি আমাদের সাথে আসতে চাওনি, আর আয়াস নিজের ইচ্ছাতেই তোমাকে এখানে পাঠিয়েছে। আমি বা রেদওয়ান তাকে কিছু বলিনি। তোমার স্বামী তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি বা আমরা না। নূর জোরে চেঁচিয়ে বলল, এনাফ ইজ এনাফ, বলেছি তো বেরিয়ে যেতে। যাও এখান থেকে, নো মোর ওয়ার্ডস। আমার যা জানানোর আর বোঝার আমার তা বোঝা হয়ে গেছে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। কথাটা বলে নূর ফুপিয়ে উঠল। রেদওয়ানের গলা ধরে এলো। ওর ব্যবহারেও হয়তো ওর বোন আজ ওর কথা বিশ্বাস করছে না, তবে নূরের কথাগুলো আরাফাত সাহেবের মনে আয়াসের প্রতি রাগটাকে আরও তীব্রতর করে তুলেছে। রেদওয়ান কিছু বলতে যাবে তার আগেই আরফাত সাহেব ওকে থামিয়ে দিয়ে বলল, রেদওয়ান তোমার বোন আর তোমার নেই, তার মাথাটা খুব ভালোভাবেই বিগড়ানো হয়েছে। এখন একা থাকতে দাও, পরে এসব পাগলামো ঠিক হয়ে যাবে। নূর দাঁতে দাঁত চেপে রইল, মুখ বুজে সহ্য করছে ওর বাবার কথাগুলো। রেদওয়ান ওর চোখটা মুছে বেরিয়ে গেল, সাথে আরাফাত সাহেবও। নূর চোখটা মুছে শুয়ে পড়ল। আয়াসের বলা সকালের কথাগুলো মনে পড়ছে। খুব সিম্পল, ওরা আসলেও তুমি যাবে না। কথাটা ভেবে নূর চোখ মুছল। নূরের মনে এই বিশ্বাসটা দৃঢ়ভাবে গেঁথে গেছে যে ওর বাবা আর ওর ভাইয়া ওকে জোর করে এনেছে। নূর চোখ বন্ধ করল। আশকে মনে পড়ছে বারবার। ভেবেছিল আশের ওপর কত রাগ কত অভিমান দেখাবে, কিন্তু তার কিছুই হলো না, উল্টে আশের থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ পর চোখটা খুলে ফোনটা হাতে নিল নূর। আশকে ফোন করবে কি ভাবছে।
তারপর আবার ভাবলো যে না হয় আয়াশকে কল করবে না, কারণ আয়াশকে ও নিজে অনেকবার বলেছিল যে ও যেতে চায় না, তবুও আয়াশ ওকে জোর করে গাড়িতে তুলে দিয়েছে। তাই এই মুহূর্তে আয়াশকে সবচেয়ে বেশি দোষী হিসাবে দেখছে নূর। রাগ করে ফোনটা দূরে ছুঁড়ে মারল নূর। একদিনের নতুন ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ফোনটা অনেক দামি ছিল তা নূর জানে, তবুও রাগের মাথায় আর আয়াশ দিয়েছে দেখে ছুঁড়ে ফেলে দিল। ও জানে যে এবার আর আয়াশ ওকে ফোন কিনে দেবে না, তবুও মনের শান্তি বড় শান্তি। নূর চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, যদিও জানে যে ঘুম আসবে না, তবুও চেষ্টা করতে দোষ কি? ধন্যবাদ খালামনি, আজ তোমার জন্য আমি নূরকে পেয়েছি। নূরের মা আফিফা বেগমের হাতে চুমু দিয়ে কথাগুলো বলল আয়াশ। উনি আয়াশের কপালে চুমু দিয়ে বললেন যে, আমি তো বরাবরই চাইতাম যে নূর শুধু তোর হোক, না হলে যে আমার মনে শান্তি আসত না। মুখে একগাল হাসি নিয়ে বলল আফিফা বেগম। আয়াশ মুচকি হেসে বলল, থ্যাঙ্কস নেবে নাকি ধন্যবাদ, কোনটা? উনি আয়াশের গালটা টেনে দিয়ে বললেন, পাগল ছেলে একটা। আয়াশ গালে হাসি রেখে বলল, তোমার জন্যই তো পাগলটা হয়েছি। উনি একটু ভ্রু কুচকালেন, যার অর্থ আয়াশের কথাটা উনি বোঝেননি। জিজ্ঞাসু কণ্ঠে বলল উঠল, কি বললি আয়াশ এটা? আমি তোকে কি করে পাগল বানালাম আবার? আয়াশ ওনার হাতে হাত রেখে বলল, এই যে তুমি তোমার মেয়ে মানে আমার ওয়াইফ ওরফে আমার আফু সোনার কথা যদি আমাকে না বলতে তাহলে আমি কি করে জানতাম বলো তো? উনি এবার হো হো করে হেসে বললেন, আচ্ছা তাই বল। আয়াশ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাল। উনি জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, তা তুই আজকে নূরের সাথে যাবি তো ঘুরতে কোথাও? যতই হোক আজকের দিনেই তো তুই নূরকে প্রথম দেখেছিলিস, তাই না? আয়াশ মাথা নাড়িয়ে বলল, হমম, আর আম্মু নিখোঁজ হল প্রায় 8 বছর হতে চলল, তাই না? উনি মুখে একরাশ বিষণ্ণতার ছাপ ফেলে বললেন, আপু নিখোঁজ হয়েছে দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, আজও তার খোঁজ পাওয়া গেল না। আপুর সাথে আজ দীর্ঘ 8 বছর আমিও নিজেকে আত্মগোপন করেছি। একটা কথা বলবো আয়াশ? আয়াশ নরম কণ্ঠে বলল, হমম বলো। উনি একটু ঘাবড়ে বললেন, আমি জানি না কথাটা বলা আমার ঠিক হবে নাকি ভুল, তবুও পারছি না কথাগুলো নিজের মাঝে চেপে রাখতে, তাই বলতে বাধ্য হচ্ছি। আয়াশ ওনার হাতে হাত রেখে ওনাকে সাহস দিয়ে বলল, হমম বলো। উনি একটু দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, দেখ আপু যে মরেনি সেটা আমরা কয়েক জানতাম, কিন্তু কখনো কাউকে জানতে দিইনি। কিন্তু দেখ একটা জিনিস ভেবে, যে আপুকে নিখোঁজ করার চেষ্টা করেছে তার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্যে কাজটা করেছে, না হলে এমনি এমনি তো আর কাউকে আটকে রাখবে না। তো আমি বলতে চাইছি এত বছরে নিশ্চয়ই তার কাজটা হাসিল করে ফেলেছে, তাই না? তাই সে নিশ্চয়ই এতদিন আর আপুকে বাঁচিয়ে রাখবে না। কথাটা শুনে আয়াশ বোকার মতো মাথা নাড়িয়ে বলল, হমম, তা তুমি ঠিক বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি আগে। উনি আয়াশের কথাতে সম্মতি প্রকাশ করে বললেন, একদম আমার কথাটা বুঝেছিস তুই। তাই আমি বলি কি, তুই আরো ভালো করে খোঁজ খবর নিয়ে আর শিওর হ, না হলে এভাবে আর কতদিন আপুকে খুঁজে নিজের সময় ব্যয় করবি বলতো? তাছাড়া তেহেরাত ভাইজানের ও বয়স বাড়ছে, তাই তারও এতটা চিন্তা নেওয়াটা উচিত হবে না। আর তোর নিজের কাজ আর সংসার তো আছেই। আয়াশ ওনার দিকে সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করল, আর ভাইয়া? ভাইয়ার কথা বললে না যে? উনি ঝোপাঝপ উত্তর দিলেন, আহানকে নিয়ে আর কি বলি বল, সে তো নিজের মতো চলে, সংসার কর্মে তার মন নেই, ভবঘুরে ধরনের। ওকে দিয়ে কখনো সবকিছু পরিচর্যা হবে বলে আমার মনে হবে না। আয়াশ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, যাই হোক, আফু সোনার কাছে যাব, কিন্তু তোমার ছেলে রেদওয়ানের থেকে এখনো তো কোনো কল এলো না। কল তো আসা উচিত, তাই না? তুমি কি মনে করো? উনি বিরক্তি প্রকাশ করে বললেন, আর বলিস না রেদওয়ানের কথা, চিরকাল উদাসীন ওকে নিয়ে যে আমার ভাবনা হয়। মায়ার মতো একটা বিচক্ষণ মেয়ে পেয়েছে, এটা ওর কপাল। আর তুই এখনো রেদওয়ানের কলের অপেক্ষায় আছিস?
তুই যা, নূরের কাছে না জানি মেয়েটা কেঁদে কেটে একাকার করে। আয়াস মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে বলল, আচ্ছা তাহলে আমি এখন আসি, বেশ অনেক তো রাত হল। উনি আয়াসকে থামিয়ে বললেন, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক কর বাবা, আমার যে এই বদ্ধ ঘরে একা একা থাকতে ভালো লাগে না। বদ্ধ কোথায়? রুমের মাঝে এসি আছে, টিভি আছে, সব আছে, আর বড় জানালা আছে যেখান থেকে সব দেখা যায়, তাছাড়া তিনবেলা তো খালামনি তোমার খাবার দিয়ে যাই, কথা বলে যাই। যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। উনি একটু ধীমে কণ্ঠে বললেন, আচ্ছা। ফোনটা হাতে ধরে আছে রেদোয়ান, হাতটা কাঁপছে, নিজের কাছে নিজেকেই অত্যন্ত নিচু মনের মানুষ বলে মনে হচ্ছে ওর নিজেকে। মনে সাহস নিয়ে কলটা ধারালো আয়াসের কাছে। রকিং চেয়ারে বসে দুলছে আয়াস, হাতের ঘড়িটার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, ইউ হ্যাভ অনলি 3 মিনিটস, যদি এর মাঝে তোমার কল না এসেছে তো ইউ আর গন মিস্টার রেদোয়ান। কথাটা বলে চোখ বন্ধ করতেই আয়াসের পাশে থাকা ফোনটা বেজে উঠল। আয়াস বাঁকা হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ওপাশ থেকে বেশ কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে আসল, আই এম সরি আশ, আসলে তোমার প্রতি আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোমার কোনো দোষ ছিল না, ভুলটা আমারই। আমি ভেবেছিলাম যদি বলি তা ভুল হবে, আর যদি বলি আমি ভাবতে বাধ্য হয়েছিলাম, কারণ তোমাদেরকে দেখে মনে হয় না যে তোমাদের মাঝের সম্পর্কটা ঠিকঠাক, তাছাড়া বিয়েটাও স্বাভাবিক নয়। তাই ভেবেছি যে নূরকে তোমার থেকে আলাদা রাখলে তোমাদের মাঝের সম্পর্কটা আমি বুঝতে পারবো, তাতে নূরের বাকি জীবনটা নিয়ে ভাবা যাবে, তাই আর কি। যাই হোক, নূর সেই সকাল থেকে কিছু খায়নি আমি যতদূর জানি। আমি খাওয়ার কথা বলেছিলাম কিন্তু ও আমাকে আর বাবাকে ভুল বুঝেছে, তাই আমি চাই তুমি আসো আর ওকে বোঝাও, আর ও যদি যেতে চাই তো ওকে নিয়ে যেও, কারণ গুমসে গুমসে থাকার চেয়ে ওকে প্রাণোচ্ছল হয়ে থাকতে দেখলে তার চেয়ে আনন্দের আর কিছু হবে না আমার কাছে। তুমি কি আমাকে ক্ষমা করেছো মন থেকে? আয়াস বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম যে নূরকে আমি আর ফেরাবো না নিজের কাছে, তাহলে এখন কি হবে? রেদোয়ান যেন এই কথাতে ভীষণ রকম ভয় পেয়ে গেল, ভয়ার্ত কণ্ঠে বলল, একদম একথা ভেবো না, তাহলে নূরের আর বাঁচার ইচ্ছা থাকবে না। ও তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ ওর ভালোবাসাটাকে বোঝো। আয়াস ওর মাথার চুলগুলো নাড়িয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি ভেবে দেখব। রেদোয়ান আকুতির সুরে বলল, প্লিজ আয়াস, এমনটা ভেবো না, আমার রিকোয়েস্ট দরকার হলে তোমার সামনে হাত জোর করে ক্ষমা চাইব, তবুও প্লিজ। আয়াস বাঁকা হেসে বলল, আচ্ছা ভাইয়া, আপনি এত করে যখন বলছেন তখন না হয়। রেদোয়ান আনন্দে আয়াসকে থামিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ, আমি আর কিছু শুনতে চাই না, তোমার মুখ থেকে এটুকু শুনেই খুশি। আচ্ছা আমি রাখি। আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে নিজেই কলটা কেটে দিল রেদোয়ানের কাটার আগে, খানিকটা উচ্চস্বরে হেসে বলল, আমাকে অপমান করেছিলে সকালে, প্রতিশোধটা চাইলে কঠিনভাবে নিতে পারতাম, কিন্তু তুমি নূরের ভাইয়া তাই সহজভাবেই নিলাম। আর বাকি রইল তোমার বাবা, পারলে ওনার মুখটা একেবারেই বন্ধ করে দিতাম, কিন্তু যতই হোক আমার শ্বশুর বলে কথা। কথাটা বলে আয়াস রুম থেকে বেরিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন আমাকে, আর তাছাড়া আমাকে স্পর্শ করার অধিকার আপনি হারিয়েছেন, তাই বারবার আমার কাছে আসার চেষ্টা করবেন না। নামান আমাকে, আমি রুমে যাব। আয়াস ততক্ষণে নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল, তারপর নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি শার্ট দিতে নিলেই শরীরে তীব্র ঝাঁকুনি অনুভব করল। নূর ওর শার্ট ধরে টানছে আর গাড়ির দরজা খোলার কথা বলছে। আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, এমন করছো কেন আফু সোনা? শার্টটা অনেক স্পেশাল উপলক্ষে পড়েছি, আর তুমি টেনে টেনে এভাবে ছিঁড়ে দেবে বলো? নূর রেগে গিয়ে বলল, বলেছি না আমাকে নামিয়ে দিন। আর শার্টটা স্পেশাল মানে নিশ্চয়ই কোনো প্রেমিকা গিফট করেছে। সুন্দর ছেলেদের তো আর প্রেমিকার অভাব হয় না। হুহ।
আয়াস নূরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওয়েট ওয়েট ওয়েট, তার মানে আমি সুদর্শন পুরুষ তাই তো? আর তুমি আমার ওপর নজর দাও রোজ, তাই বলি আমি এমন কেন হয়ে যাচ্ছি দিন দিন? নূর বুঝল যে রাগের মাথায় মনে থাকা কথাটা প্রকাশ করে ফেলেছে ও তবুও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আপনি যা খুশি করে নিন, তবে আমাকে গাড়ি থেকে নামান। আমি আপনার সাথে কোথাও যাব না, কারণ আমি আপনাকে বলেছিলাম যে আমাকে ফিরিয়ে দিলে আপনি আর আমাকে পাবেন না। নূরের কথার পরিবর্তে আয়াস বলল, আমিও এটা বলেছিলাম আফসোনা, যে তুমি যা চাইবে তাও সবসময় হবে না, আর আমি যা খুশি করব বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছি। নূর রেগে গিয়ে বিড়বিড় করছে, কিছু কথা জোরেও উচ্চারণ হচ্ছে দেখে আয়াস বলল, বুঝেছি তুমি সহজ কথার মানুষ না, তোমাকে আমার স্টাইলে থামাতে হবে। কথাটা বলে নূরের মুখটা কাছে টেনে এনে নূরের ঠোঁট জোড়া দখল করে নিল। নূর কথা বলতে পারছে না, কেবল উমম উমম করছে। কিছুক্ষণ পর আয়াস ছেড়ে দিতেই নূর বলল, ইয়াকছি, কি করলেন এটা? আয়াস বলে উঠল, এমন ভাব করছো যেন আগে কখনো করিনি। নূর রাগী চোখে তাকাতে নিলেই আয়াস মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। রাত 11টা বাজে। নূর বিরক্ত আর রেখে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন? আয়াস নূরের দিকে চোখ মেরে বলল, টপ সিক্রেট। চলবে।